নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবার শুরু করি আমাদের নতুন পর্ব। শ্রীযুক্ত গৌতম বিশ্বাস রচিত লৌকিকতা তীর্থে তীর্থে মন্দিরে মন্দিরে এই বইটি থেকে লেখকের অদ্ভুত অভিজ্ঞতার কথা, লেখকের বাবাজি মহারাজের গুহায় যে অভিজ্ঞতা হয়েছিল সেই কাহিনী। হঠাৎ করে অন্তরে বাবাজি মহারাজের ডাক পেলাম, কিন্তু কোথায় যাব, কি করে যাব, বলতে গেলে কিছুই জানি না। হঠাৎ করেই যোগাযোগ হলো বিশ্বজিৎ দাস ও তার স্ত্রী চৈতালি দাসের সঙ্গে। এরা আমার পূর্ব পরিচিত, আগে রাঁচিতে থাকতেন, সেলের ইঞ্জিনিয়ার ছিলেন। অবসর গ্রহণ করার পর কলকাতায় চলে আসেন। বর্তমানে আমাদের বাড়ির কাছেই থাকেন। চৈতালি আমার বইয়ের একজন পাঠক। একদিন কথায় কথায় বাবাজি মহারাজের প্রসঙ্গ তুলে বললাম, বাবার মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু সঠিক অবস্থান না জানায় এগোতে পারছি না। ওরা স্বামী স্ত্রী দুজনে প্রায় একসঙ্গেই বললেন, আমরা তো প্রায় প্রতি বছরই বাবার আশ্রমে যাই এবং সেখান থেকে একদিন তাঁর সাধন ক্ষেত্রেও যাই। কথায় কথায় আরও জানতে পারলাম ওরা বাবাজি মহারাজের ঘরানার শিষ্য। বাবাজি মহারাজের শিষ্য হলেন লাহিড়ী মহাশয়, তার শিষ্য যুক্তেশ্বর গিরি, তার অধস্তন হলেন পরমহংস যোগানন্দ। এই পরমহংস যোগানন্দের কাছেই ওরা দীক্ষা নিয়েছেন। এও জানালেন তারা আগস্ট মাসের শেষের দিকে দ্রোণাগিরি পর্বতে বাবাজি মহারাজের গুহা এবং পাণ্ডুখুলিতে যাবেন। এই সুবর্ণ সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইলাম না। তাদের অনুরোধ করলাম আমাকেও সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। সানন্দে তারা রাজি হলেন। হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেস ধরে দিল্লি পৌঁছলাম সঠিক সময়েই। সেখান থেকে গেলাম নয়ডায় যোগদা সৎসঙ্গ আশ্রমে। যাওয়ার প্রস্তুতি পর্ব সারতে সেখানে 2 দিন থাকতে হলো। 4 তলা বাড়ি, এখানে প্রায় 300-র মতো ভক্তের থাকার ব্যবস্থা আছে। এছাড়া আছে উপাসনা ঘর, একসঙ্গে অনেক ভক্তের প্রসাদ নেওয়ার মতো জায়গা, গ্রন্থাগার, বেশ খোলামেলা আশ্রমের পরিবেশ। সন্ন্যাসীদের আন্তরিক ব্যবহার মুগ্ধ করল। নয়ডার যোগদা সৎসঙ্গ আশ্রম থেকে খুব ভোরে আশ্রমের গাড়ি করে আমাদের দিল্লি স্টেশনে পৌঁছে দিল। এখান থেকে সকাল 6টার শতাব্দী এক্সপ্রেস ধরে কাঠগুদামের দিকে রওনা দিলাম। ট্রেন ধরার জন্য রাত থাকতে উঠতে হয়েছে, তাই ট্রেন ছাড়তেই চোখে তন্দ্রা নেমে এলো। যখন শতাব্দী এক্সপ্রেস নিজস্ব গতি পেল, তখন আমরা গভীর ঘুমে সকাল 10টা নাগাদ ট্রেনের আচমকা ঝাঁকুনিতে ঘুম ভাঙল। সঙ্গে সঙ্গে সিট থেকে উঠে গেটের সামনে গিয়ে যা দেখলাম তাতে চক্ষু স্থির হয়ে গেল। একটুর জন্য ট্রেন বিশাল দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। সামান্য গার্ডবিহীন ক্রসিংয়ে একটি ম্যাজিক গাড়িকে ধাক্কা মেরেছে। গাড়িটির ক্ষতি হলেও কোনো জীবনহানি হয়নি, এটাই সুখের। যাই হোক, আধ ঘন্টা বাদে পুনরায় গাড়ি ছাড়ল। ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়ে বারবার প্রণাম জানালাম। গরম গরম কফি খেয়ে শরীর বেশ তরতাজা এবং মন প্রফুল্ল হয়ে উঠল। মনের মধ্যে মায়ের গান গুনগুন করতে থাকলাম। অবশেষে বাবার আশ্রমে পৌঁছতে চলেছি। হঠাৎ করে মিসেস দাস বললেন, জানেন তো, আমরা বাবাজি মহারাজের ভক্ত হওয়ার মূলে একটি ঘটনা আছে। তবে সেই ঘটনা যেমন সত্য, ঠিক তেমনই আবার সেটি একটি দুর্ঘটনাও। কিসের দুর্ঘটনা? তখন আমরা রাঁচিতে ছিলাম, মেকন কলোনির শ্যামলী স্টেডিয়ামের পাশে। ছোট ছেলে শুভ্রনীল তখন প্রথম শ্রেণীতে পড়তো। কোন স্কুলে? রাঁচি ডিপিএস স্কুলে। তারপর কি হলো, শুভ্রনীলের স্কুল সকালে। রাঁচি ডিপিএল থেকে সকাল 7টায় গাড়ি আসতো স্টেডিয়ামের কাছে। প্রতিদিনই আমি ছেলেকে নিয়ে মেকন কলোনি থেকে স্টেডিয়ামের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতাম। শুভ্রনীলের স্কুল গাড়ি এলে ওকে তুলে দিয়ে ফিরে আসতাম বাড়িতে।
বাড়ির রান্নাবান্না সেরে বেলা 1টার সময় ছেলেকে নিতে আবার চলে যেতাম স্টেডিয়ামের কাছে। এই নিয়ম চলছিল বছরের পর বছর, শীত গ্রীষ্ম 12 মাস। তখন প্রতিদিনই সেখানে দেখতাম এক সাধু বাবাকে জিপ গাড়ি করে আসতে। ওনার এমনই চেহারা যে একবার না তাকিয়ে থাকা যায় না। ধীরে ধীরে ওনার প্রতি আমার শ্রদ্ধা বেশ ঘনীভূত হয়। একদিন রাস্তা পার হওয়ার সময় ওই জিপ গাড়িটি আমার ছেলে শুভ্রনীলকে চাপা দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি আহত ছেলেকে হাসপাতালে নিয়ে গেলেন। আমি পরে প্রতিবেশীদের সঙ্গে হাসপাতালে গেলাম। সেখানে গিয়ে শুনি ছেলের অবস্থা ভালো না, লিভার ফেটে গেছে, হয়তো অপারেশন করতে হবে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আরও জানলাম হিমোগ্লোবিন কমে গেলে রক্তও দিতে হতে পারে। ইতিমধ্যে খবর পেয়ে শুভ্রনীলের বাবাও এসে উপস্থিত হলেন। সাধু বাবা বিভিন্ন ডাক্তারের সঙ্গে কথা বলছেন। সাধু বাবার নাম সন্ন্যাসী ঈশ্বরানন্দজি। তিনি যোগদা আশ্রমের সঙ্গে যুক্ত। তিনি আমার স্বামীকে বললেন, আমার ভুলেই আপনার ছেলে চাপা পড়েছে, এই দুর্ঘটনা আমার দ্বারাই সংঘটিত, অতএব আপনার ছেলের চিকিৎসার পুরো খরচাটাই আমাদের আশ্রম থেকে করা হবে। মিস্টার দাস বললেন, আমার ছেলে যাতে সুস্থ হয়ে ওঠে তার জন্য আপনার আশীর্বাদ কামনা করছি, এছাড়া আর কিছু কামনা করি না আপনার কাছে। সেদিন সন্ধ্যা থেকে যোগদা আশ্রমের সব স্বামীজিরা গভীর রাত পর্যন্ত প্রার্থনা করেন। রাত 1টার পর ছেলের জ্ঞান ফিরল। ডাক্তাররাও কেউ আশা করেননি যে আমার ছেলে ভালো হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, সেই সময় লিভারের চিকিৎসা তেমন উন্নত ছিল না। ঈশ্বরের কৃপা বিনা ঔষধে আমার ছেলে ভালো হয়ে গেল। সেই থেকে আমরা বাবাজি মহারাজের ভক্ত, তার কৃপাধন্য সন্তান। আপনার ছেলের এখন বয়স কত? 26 বছর। কি করে? বিহারে একটি কলেজে পড়ায়। এরকম কত কথা বলতে বলতে দুপুর 1:30 নাগাদ শতাব্দী এক্সপ্রেস কাঠগুদাম এসে পৌঁছলো। এবার আমাদের পাহাড়ি পথে এগোতে হবে। আমরা যাব দোয়ারহাট। সেখানেই আছে বাবাজি মহারাজের যোগদা আশ্রম। কাঠগুদাম থেকে মারুতি করে দোয়ারহাট অভিমুখে যাত্রা শুরু করলাম। যত উপরে গাড়ি উঠতে থাকলো ততই গরম কমতে থাকলো। 2 দিন দিল্লির গরমে কাতর হয়ে পড়েছিলাম। মাঝে মাঝেই পাহাড়ি ঠান্ডার পরশ পেতে লাগলাম। প্রায় ঘন্টা 3 সময় লাগলো দোয়ারহাট পৌঁছতে। 4000 ফুট উঁচুতে পাহাড়ের গায়ে যোগদা আশ্রম। 2 তলা বাড়ি। আশ্রমে পৌঁছতে পৌঁছতে প্রায় অন্ধকার নেমে এলো চরাচর জুড়ে। আজ আর কোথাও নয়, শুধু বিশ্রাম। এখানে বেশ সুন্দর মেডিটেশন হল আছে শুনেছি। একটু বিশ্রাম নিয়ে সকলে মিলে গেলাম সেখানে। আমাদের আসার আগেই অনেকে এসে ধ্যান করছেন। খুব শান্ত পরিবেশ। বাচ্চাদের ঢোকার অনুমতি নেই। ধূপের স্নিগ্ধ গন্ধ ছড়িয়ে আছে সমগ্র হল জুড়ে। ঘণ্টাখানেক আমরাও ধ্যান করলাম। মন প্রাণ শান্ত হলো, ক্লান্তিভাবও দূরে গেল। এখান থেকেই চলে গেলাম ডাইনিং হলে। ডাইনিং হলটি নিচে। বেশ বড় ডাইনিং হল। শুদ্ধ আহার, ভাত ও রুটি দুটোরই ব্যবস্থা আছে, তবে সম্পূর্ণ নিরামিষ। একদিকে সাধুদের ঘর, অন্যদিকে অতিথিশালা। একটি লাইব্রেরিও আছে। রাত হয়ে গেছে বলে সেখানে আর যাওয়া হলো না। যদি সময় পাওয়া যায় তাহলে একবার লাইব্রেরি দেখার ইচ্ছা রইল। শুনলাম লাইব্রেরিতে আধ্যাত্মমূলক অনেক মূল্যবান গ্রন্থ রয়েছে। মন্দিরে 4 জন গুরুর ফটোতে নিত্য পূজা করা হয়। এরা হলেন বাবাজি মহারাজ, লাহিড়ী মহাশয়, যুক্তেশ্বর গিরি আর পরমহংস যোগানন্দ। এছাড়া আলাদা করে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। এখানকার যোগানন্দ আশ্রমের ইনচার্জ হলেন স্বামী নির্বাণানন্দ গিরি মহারাজ। বয়স আনুমানিক 80। দেখে বোঝার উপায় নেই তিনি জাপানের অধিবাসী, অথচ হিন্দিতে খুবই সুন্দর কথা বলেন। ভারতীয় আধ্যাত্ম, যোগ গ্রন্থ প্রভৃতি বিষয়ে আকৃষ্ট হয়ে তিনি যোগদা আশ্রমে যোগদান করেন। তিনি যখন কথা বলেন মনে হয় যেন তার মুখ থেকে মুক্ত ঝরছে। বারবার ওনার কথা শুনতে ইচ্ছা করে। আমরা গুহা দেখতে যাব শুনে উনি খুব খুশি হলেন। সানন্দে আমাদের জন্য গাইড এবং জিপের ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, সঙ্গে দিয়ে দিলেন পাহাড়ে ওঠার জন্য প্রয়োজনীয় লাঠি, জুতো এবং দুপুরের আহার। স্বামীজি সকালের জলখাবার খাইয়ে তারপর যাবার অনুমতি দিলেন। সকাল 9টা নাগাদ যাত্রা শুরু হলো। গাইড থাকলেন সুনীলবাবু। প্রায় ঘন্টা 2
সময় গাড়ি চলার পর কুচ্ছিনার সাময়িক বিরতি। পাহাড়ি রাস্তায় সাধারণত একটানা বেশিক্ষণ গাড়ি চালানো যায় না। রাস্তার পাশে একটি চায়ের দোকানের সামনে গাড়ি থামলো। আমরা সকলে গাড়ি থেকে নামলাম। এখানে গরম গরম চা সঙ্গে আলুর পকোড়া খেলাম। গাইড ভদ্রলোক জানালেন, কথিত আছে পঞ্চপাণ্ডবরা পাণ্ডবকুলিতে অজ্ঞাতবাসের সময় কিছুক্ষণ ছিলেন। পাণ্ডবকুলিতে যাওয়ার সময় তারা ওই রাস্তা দিয়েই নাকি গিয়েছিলেন। তাদের সন্ধানে দুর্যোধন ও তার সৈন্যরা এখানে ছাউনি ফেলেছিলেন, সেই জন্য এই নামকরণ। এতক্ষণ আমরা চড়াই পথে এসে ক্রমশ উপরে উঠছিলাম। এবার জিপ উতরাই পথে এগিয়ে চলল। কিছুদিন চলার পরই গাগস নদীর দেখা পেলাম, সেও আমাদের সঙ্গী হলো। আরও কিছুদিন যাওয়ার পর গাগসের তীরে জিপ থামলো। জীবযাত্রা এ পর্যন্তই। গাইডের নির্দেশে গাড়ি থেকে সকলে নামলাম। এরপর হাঁটা পথ। প্রথমেই পাহাড়ি খরস্রোতা গাগস নদী পেরোতে হবে। নদীর ওপর কোনো সেতু নেই। পুরুষদের পক্ষে যতটা সম্ভব, মহিলাদের পক্ষে তো একটু কঠিন ব্যাপারই হলো। নদীর পাড়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম, মিসেস দাস কিভাবে নদী পেরোবেন। লাফ দিয়ে দিয়ে পাথর টপকে গাগস নদী পেরোতে হবে। অথচ আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস দাসই বললেন, তাড়াতাড়ি চলুন না, না হলে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। পুরুষদের মতো মিসেস দাসও লাফ দিয়ে দিয়ে পাথর টপকে টপকে গাগস নদী পেরোতে থাকলেন। স্বচ্ছ জল, জলের ভেতরে নুড়ি পাথরগুলি পর্যন্ত দেখা যাচ্ছে। সবার শেষে আমি পেরোলাম। আসল কথা হলো গুরুর প্রতি অগাধ বিশ্বাস। গুরু দর্শন, গুরুর সান্নিধ্য, গুরু কৃপা, এগুলি যার মনের মধ্যে একবার গেড়ে বসে গেছে, তার মন থেকে ভয় ডর চলে যায়। গুরু কৃপাহি কেবলম। নিজেকে গুরুর চরণে সমর্পিত করা। যাই হোক, সকলেই গুরু কৃপাতে ভালোভাবেই গাগস নদী পেরোলাম। গাইড সুনীলবাবু আমাদের নিয়ে নদীর ধার দিয়ে পাহাড় বেয়ে এগিয়ে চললেন। প্রায় 2.5-3 কিলোমিটার গভীর বনের মধ্যে দিয়ে রাস্তা। গাইড ছাড়া এই রাস্তায় যাওয়া অসম্ভব, কারণ কোথাও কোথাও রাস্তা বলতে কিছুই নেই। পথের দুপাশে বড় বড় গাছ, তাই এই পথ দিনের বেলাতেই অন্ধকারময় হয়ে ওঠে। অত্যন্ত নির্জন। হিংস্র জন্তু জানোয়ারদেরও থাকতে পারে, যদিও সকলের হাতে একটি করে লাঠি আছে, কিন্তু হিংস্র জন্তু জানোয়ারের কাছে এই লাঠি কিছুই নয়। একমাত্র ভরসা গুরুকৃপা। সেই ভরসা নিয়েই আমরা চলেছি। প্রায় ঘন্টাখানেক সময় হেঁটে পৌঁছলাম বাবাজি মহারাজের গুহায় কাছে। মূল রাস্তা থেকে কয়েক ধাপ সিঁড়ি উঠে বাবাজি মহারাজের গুহায় এলাম। গুহায় প্রায় 100 মিটার নিচে একসময় সমতল ক্ষেত্র ছিল। কথিত আছে লাহিড়ী মহাশয়কে যখন দীক্ষা দেন, তখন বাবাজি মহারাজ তাকে জিজ্ঞাসা করেছিলেন, কোথায় দীক্ষা নিতে চাও? তখন লাহিড়ী মহাশয় বলেছিলেন, রাজবাড়িতে দীক্ষা নেব। বাবাজি মহারাজ তার কথা শুনে সঙ্গে সঙ্গে সেখানে এক রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। দীক্ষা নেওয়ার পর ঘিয়ের পুরি ও হালুয়া খেতে দিয়েছিলেন। এখনও ওই পরম্পরা চলছে। দীক্ষা দেওয়ার পর ঘিয়ের পুরি ও হালুয়া শিষ্যদের খেতে দেওয়া হয়। লাহিড়ী মহাশয়ের দীক্ষা পর্ব শেষ হওয়ার পরেই সেই রাজপ্রাসাদ অদৃশ্য হয়ে যায়। বর্তমানে যোগদা সৎসঙ্গ আশ্রম, সেখানে একটি মেডিটেশন ঘর বানিয়েছেন। বাবাজি মহারাজের একটি বড় তৈলচিত্রও রাখা আছে। গুহাটি খুবই স্বল্প পরিসর। প্রবেশপথের মুখে লোহার গেট খুলে আমরা ভেতরে প্রবেশ করলাম। একসঙ্গে 5 জনের মতো বসার জায়গা, ভেতরে ছোট একটি বেদি। সেখানেই বাবাজি মহারাজ তপস্যা করতেন। আমরা 3 জনে বেদির সামনে এসে দাঁড়ালাম। আগের দিন রাতে খুবই বৃষ্টি হয়েছে। গুহার ছাদ থেকে তখনও টপটপ করে বৃষ্টির জল পড়ছে। মেঝে একেবারে ভিজে রয়েছে। গাইড বসার জন্য 3টি পলিথিনের চাটাই দিয়ে গেলেন। পা ভিজে অবস্থায় আমরা চাটাইয়ের ওপর বসে বাবাজির ধ্যান করতে লাগলাম। যখন আমরা বসলাম তখন প্রত্যেকেরই পেছন দিকে জলে ভিজে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, প্রায় আধ ঘন্টা 45 মিনিট পর যখন আসন থেকে উঠলাম, তখন আমাদের কারো গায়েই জলের দাগ বা ছিটেই ছিল না। জলের ভয়টাও চলে গিয়েছিল। আরেকটি কথা না বললেই নয়, সেটি হলো এক বিস্ময়কর অনুভূতি। এই অনুভূতির অভিজ্ঞতার কথা মিসেস দাস আমাদের জানালেন। তিনি বেদির সামনে বসে ছিলেন, পেছনে ছিলেন ওনার স্বামী। গভীর ধ্যানে মগ্ন থাকাকালীন তিনি অনুভব করেছিলেন
কেউ যেন তার ডান হাত স্পর্শ করছেন, যে স্পর্শ অত্যন্ত অপরিচিত। অথচ আগেই বলেছি গুহার মধ্যে ওনার পেছনেই ছিলেন ওনার স্বামী। তিনি জানিয়েছেন কখনোই তিনি তার স্ত্রীকে স্পর্শ করেননি। বিশ্বজিৎবাবুর পরেই ছিলাম আমি। এছাড়া চতুর্থ কোনো ব্যক্তি গুহার ভেতর ছিলেন না। পরবর্তীকালে আশ্রমের স্বামীজিদের কাছে এই অভিজ্ঞতার কথা জানালে তারাও তাদের একই অভিজ্ঞতার কথা জানালেন। ফিরে আসার সময় বারবার পেছন থেকে মন টানছিল। তখন মিসেস দাস দেখতে পেলেন গুহার অন্ধকারের মধ্যে এক স্নিগ্ধ আলো, যেটি দেখে তার বড়ই ব্যাকুলতা দেখা দিয়েছিল। তিনি বারবার বলতে লাগলেন, আবার আসবো, আবার আসবো বাবা। আমরা পুনরায় ফিরে গেলাম গাগস নদীর তীরে। ততক্ষণে সূর্যদেব পাহাড়ের কোলে বিদায় নিয়ে চলেছেন। গাগস নদীতে তার ছায়া পড়েছে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিলেন ড্রাইভার। ঘণ্টা দুয়েক জিপ জার্নি করার পর ফিরে এলাম দোয়ারহাট যোগানন্দ আশ্রমে। রাতে খাওয়ার পর স্বামী নির্বাণানন্দ জিজ্ঞাসা করলেন, ধ্যান করার সময় কোনো জন্তু, জানোয়ার, জোঁক, কেঁচোর উৎপাত হয়েছিল কিনা। আমাদের কাছ থেকে যখন শুনলেন ওরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হইনি, তখন উনি বললেন, গুরুজি আপনাদের কৃপা করেছেন। পরের দিন 5 কিলোমিটার চড়াই পথ অতিক্রম করে আমরা 3 জনে পাণ্ডবঘুলি গিয়েছিলাম। পাণ্ডবঘুলির উচ্চতা 8700 ফুট। পাণ্ডবঘুলি যেন একটি উপত্যকা। 8700 ফুট উঁচুতে উঠে একদম সমতল জায়গা। একটি গেস্ট হাউস আছে। এছাড়া আছে একটি দুর্গা মন্দির, আর আছে পঞ্চপাণ্ডবদের স্মৃতিতে 5টি পাথর। এই পাথরগুলিকে নিত্য পুজো করা হয়। এখানে কাপালিকেরা বাস করেন। তাদের লম্বা লম্বা চুল, মুখে দাড়ি, গায়ে লাল রঙের কাপড়, চোখ লাল, হাতে শিঙা নিয়ে ঘোরে, মাঝে মাঝেই শিঙা ফোঁকে। 4 রাত দোয়ারহাট যোগানন্দ আশ্রমে থাকার পর আবার ফিরে এলাম কাঠগুদাম, সেখান থেকে দিল্লি। 4 দিনে যা অভিজ্ঞতা সঞ্চয় হলো তা মনে থাকবে চিরকাল। দর্শক বন্ধুগণ, সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য এবং আপনাদের অমূল্য সময় দেওয়ার জন্য। সকলকে আরেকবার প্রণাম জানিয়ে আজকের মতো সমাপ্ত করছি। আবার নতুন পর্বে ফিরে আসবো।